আচ্ছা, তোমাকে টাইটেল দাও, লেখো ডোমেইন এন্ড রেঞ্জ। আগে এটা লিখে নাও, ডোমেইন এন্ড রেঞ্জ। হ্যাঁ, সবাই লিখছো? আচ্ছা, এখন দেখো। দেখো, ডোমেইন রেঞ্জ বোঝার আগে আমরা একটা কনসেপ্ট বুঝে নিই। ডোমেইন রেঞ্জ কঠিন কিছু না, এটা পারা যাবে। এখন মনে করো আমাদের কাছে একটা গ্রাফ আছে। এখন এই গ্রাফটা একটু আজব। কিরকম? ওকে, এরকম একটা গ্রাফ আছে। গ্রাফটার নাম কি? গ্রাফটার নাম হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স। এখন আমি আরবিটারি ভাবে কিছু লেবেলিং করে দিলাম। ঠিক আছে, এটা বলে দিলাম ধরো -9, তো জিরো দেখাই যাচ্ছে, এটা বলে দিলাম 4। এই কোঅর্ডিনেট গুলো আমাদেরকে বলে দিচ্ছে। ঠিক আছে, এখন এই গ্রাফটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যতই বাড়বে, গ্রাফটা কিন্তু আর গ্রো করবে না। কিছু গ্রাফ আছে না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বড় করলে গ্রাফটা বাড়তে থাকে, এই গ্রাফটা এখানে ফিনিশড, টার্মিনেটেড। এই গ্রাফটা শুরু হচ্ছে মনে করো এ থেকে, এক্স অ্যাক্সিস কে কাট করতেছে বি তে, আর ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে সি তে। ঠিক আছে, তো গ্রাফটা এই জায়গাতেই শেষ, এ তে শুরু হচ্ছে সি তে শেষ হচ্ছে। ঠিক আছে, এখন এই গ্রাফ থেকে আমাদেরকে দুইটা জিনিস বের করতে বলছে। কি কি বের করতে বলছে? ডোমেইন। আর এই গ্রাফ থেকে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে রেঞ্জ। ডোমেইন মানে হচ্ছে এক্স এর লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালু। ডোমেইন মানে কি? এক্স এর লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালু। রেঞ্জ মানে কি? এফ এক্স অথবা ওয়াই এর হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু। রেঞ্জ কথার মানেই হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। আমরা সবাই মোটামুটি এখানে S1 পড়ছি। S1 এ কিন্তু আমরা রেঞ্জ বের করতাম, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতাম, খালি রেঞ্জ বের করতাম। তো রেঞ্জ মানে কি? হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। তাহলে এই যে গ্রাফটা দেওয়া আছে, আগে আমরা এক্স এর ভ্যালু গুলা দেখি, ডোমেইনটা দেখি। এক্স এর সব থেকে লোয়েস্ট ভ্যালু কি? ঠিক আছে, -1। আর এক্স এর সব থেকে হাইয়েস্ট ভ্যালু কি? 8। বলো বুঝছি কিনা? এক্স এর সব থেকে লোয়েস্ট ভ্যালু কি? -1। আর সব থেকে হাইয়েস্ট ভ্যালু কি? 8। এখন আমাকে কেউ যদি ডোমেইন ডিফাইন করতে বলে, আমরা ডোমেইনটা কিভাবে ডিফাইন করব? এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু -1, লেস অর ইকুয়ালস টু কি? 8। বলো বুঝছি কিনা? এবার আসলে রেঞ্জ, রেঞ্জে কার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু? ওয়াই এর হাইয়েস্ট আর লো পসিবল ভ্যালুটা ভ্যালু 9 আর তাহলে আমরা যদি এখন রেঞ্জ লিখতে চাই, আমরা ওয়াইও লিখতে পারি, আর হাইয়েস্ট পসিবল ভ্যালু কত? 4। দ্যাটস ইট। এটাই হচ্ছে এই ফাংশনটার ডোমেইন, আর কি এই ফাংশনটার রেঞ্জ। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এখন একটা মজার জিনিস হবে। সেই মজার জিনিসটা কি? লাস্ট দিন আমরা যখন পড়তেছিলাম, তখন আমরা একটা গ্রিডে দুইটা গ্রাফ আঁকছিলাম, তোমাদের মনে আছে না? কার কার গ্রাফ আঁকছিলাম? আমরা ইএক্স আর লন এক্স এর গ্রাফ আঁকছিলাম। মাঝখানে ইচ্ছে করে একটা ডটেড লাইন দিয়ে রাখলাম, এই লাইনটা কিন্তু ওয়াই ইকুয়ালস টু এক্স। এখন তোমাদের যদি মনে থেকে থাকে, ইএক্স এর গ্রাফটা ছিল এই রকম।
সে কাট করতো কোথায়, ওয়ানে। এটা কার গ্রাফ, ওয়াই ইকুয়ালস টু ইএক্স এর গ্রাফ। আর লন এক্স এর গ্রাফটার চেহারা ছিল এইরকম। ঠিক আছে, সে এক্স অ্যাক্সিস কে কাট করতো কোথায়, ওয়ান। আচ্ছা, এখন দুইটা গ্রাফ যদি আমরা পরপর দেখি, দুইটা গ্রাফ আসলে কি হচ্ছে, একটা গ্রাফ আরেকটা গ্রাফের রিফ্লেকশন না? কোথায় রিফ্লেকশন? ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। এন্ড আমাকে বলো, ইএক্স আর লন এক্স এর রিলেশনশিপ কি? এক্সপোনেন্ট কে ইনভার্স করলে লন হয় না, বা লন কে ইনভার্স করলে ই হয় না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফাংশনের থেকে যদি ইনভার্স ফাংশনের স্কেচ দরকার হয়, দ্যাট ইজ নাথিং বাট রিফ্লেকশন ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু কি, এক্স। তাহলে একটা ফাংশনকে যদি ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনে রিফ্লেকশন করানো হয়, সেটা তাহলে কি হয়, তার ইনভার্স ফাংশন হয়। এটা আমাদের রাখতে হবে অনেক জায়গায়, বাট সেটার পার্টে আমরা আস্তে ধীরে আসবো পরে, প্রবলেম নাই। তো তোমরা কি সোফার বুঝতে পারছো? তাহলে ফাংশন থেকে যদি ইনভার্স ফাংশন বের করতে হয়, এটা বের করার প্রসেসটা আমরা ম্যাথস বিতে করছিলাম, আজকেও আবার করবো, সমস্যা নাই। কিন্তু আসলে কি হচ্ছে, ফাংশনটাকে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনে রিফ্লেকশন করা হচ্ছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, ইনভার্স ফাংশন পাওয়া যাচ্ছে। এখন আমাকে বলো, ওয়াই ইকুয়ালস টু এক্স এটার মিনিংটা কি? ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি? উল্টায় যাবে না, এক্স চলে যাবে ওয়াই তে, আর ওয়াই চলে আসবে কোথায়, এক্স এ। ক্লিয়ারটা, জিনিসটা বুঝতে পারছি? এই জন্য এইখানে আমরা যে ডোমেইন রেঞ্জ লিখছি, এটা আমরা কার জন্য লিখছি? এটা আমরা ফাংশনের জন্য লিখছি। ফাংশনটার নাম কি ছিল? ফাংশনটার নাম ছিল এফ এক্স। এখন এই ফাংশনটার আমরা যদি সামহাও ইনভার্স ফাংশন বের করতে পারি, সেই ফাংশনটার সিম্বল কি হবে? এফ ইনভার্স এক্স হবে। এন্ড মনে রাখতে হবে, যেটা ফাংশনের ডোমেইন সেটা হবে কি, ইনভার্স ফাংশনের রেঞ্জ। আর যেটা ফাংশনের রেঞ্জ সেটা হবে ইনভার্স ফাংশনের কি, ডোমেইন। আমার কথা বুঝছো? ফাংশনের যেটা ডোমেইন সেটা ইনভার্স ফাংশনের কি, রেঞ্জ। ফাংশনের যেটা রেঞ্জ সেটা ইনভার্স ফাংশনের কি, ডোমেইন। এটা অলওয়েজ মনে রাখতে হবে, উল্টায় যায়। ফাংশনের ডোমেইন ইনভার্স ফাংশনের রেঞ্জ, ফাংশনের রেঞ্জ ইনভার্স ফাংশনের কি, ডোমেইন। তাহলে দেখো আমরা এখন কি বের করতে চাই, ডোমেইন বের করতে চাই না? কার জন্য বের করতে চাই? ইনভার্স ফাংশনের। তাহলে ইনভার্স ফাংশন কি, অরিজিনাল ফাংশনের রেঞ্জ। তাহলে ডোমেইন লেখার সময় কিভাবে লিখতে হবে? -9 গ্রেটার অর ইকুয়াল টু এক্স, আর এখানে কি লিখবো, 4। রেঞ্জ যখন লিখবা তখন কি, অরিজিনাল ফাংশনের যেটা ডোমেইন সেটাই হচ্ছে ইনভার্স ফাংশনের কি। আচ্ছা, তাহলে কি লিখবো, -1 এফ ইনভার্স এক্স, আর এখানে কি লিখবো, 8। বলো বুঝতে পারছি কিনা? সবাই ক্লিয়ার তো? প্রবলেম নাই তো, রাইট? আচ্ছা, তাহলে এখন থেকে কি মনে রাখতে হবে, ডোমেইন আর রেঞ্জের মধ্যে রিলেশনশিপটা মনে রাখতে হবে, একটা আরেকটার অপোজিট হবে যদি ইনভার্স ফাংশন হয়। আর ডোমেইন সবসময় লেখার সময় এক্স এর রেসপেক্টে লিখতে হয়, রেঞ্জ সবসময় লেখার সময় এফ এক্স অথবা এফ ইনভার্স এক্স এর রেসপেক্টে লিখতে হয়। ওয়াই লেখা যাবে, বাট ওয়াই না লেখাই ভালো। ওয়াই না লেখাই ভালো, এটা একটু লেখো তোমরা।
ওকে, লেখা শেষ সবার? আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখো। ওকে, আগাইলাম। এখন আমরা আরেকটা ছোট এক্সাম্পল দেখি। হ্যাঁ, এই ছোট এক্সাম্পলটা কেমন হবে? আমরা তো সবাই মোটামুটি কোয়াড্রেটিক কার্ভ আঁকতে পারি। আমি এখানে একটা কোয়াড্রেটিক কার্ভ আঁকলাম। এটা হচ্ছে সেই কোয়াড্রেটিক কার্ভের ইকুয়েশন, তাই না? এখন এই কার্ভটার যদি আমাকে কেউ ডোমেইন বের করতে বলে, বাই দ্য ওয়ে কার্ভটার নাম ওয়াই অথবা কার্ভটার নাম এফ এক্স, বলো তার ডোমেইনের ভিতরে কোনো রেস্ট্রিকশন আছে? তার লোয়েস্ট পসিবল এক্স ভ্যালু কত? নেগেটিভ ইনফিনিটি। তার হাইয়েস্ট পসিবল এক্স ভ্যালু কত? পজিটিভ ইনফিনিটি। তার মানে কি তার ডোমেইনের মধ্যে এক্স এর কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আইডিয়ালি এটাকে লিখতে হইতো কিভাবে? x is greater or equal to negative infinity, less or equal to কি পজিটিভ ইনফিনিটি। বাট আমাদের সিলেবাস আসলে ইনফিনিটি নাই। এইটাকে রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে, x belongs to all real number। এই যে, মনে থাকবে? তার মানে কি এক্স এর ভিতরে যে কোনো নাম্বার বসানো যায়। অল রিয়েল নাম্বার মানে কি? এখানে ডেসিমাল হইতে পারে, এখানে ফ্র্যাকশন হইতে পারে, এখানে হোল নাম্বার হইতে পারে, এখানে নেগেটিভ নাম্বার হইতে পারে, এখানে পজিটিভ নাম্বারও হইতে পারে। সবাই বুঝতে পারছি? এখন আসো এই ফাংশনটা ডোমেইন লেখার পার্টে। আচ্ছা ফাহমিদা, বলো তো এই ফাংশনটার লোয়েস্ট পসিবল ভ্যালু কত আর এই ফাংশনটার হাইয়েস্ট পসিবল ভ্যালু কত? এই ফাংশনটার লোয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে কত? 1। সে 1 এর নিচে আর নামে নাই। আর তার হাইয়েস্ট পসিবল ভ্যালু কি? সে ট্রাভেল করতে করতে ইনফিনিটির দিকে চলে গেছে না? তার মানে কি এই ফাংশনটার হাইয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে কি? ইনফিনিটি। তাহলে আমরা যদি রেঞ্জ লিখতে চাই আমরা কিভাবে লিখবো? এফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু কি 1, লেস অর ইকুয়াল টু কি ইনফিনিটি। এখন আমাদের সিলেবাসে ইনফিনিটি নাই, তাহলে এই পোর্শনটুক আসলে আমাদেরকে লেখা যাবে না। লিখলে মার্ক কাটার কথা না, বাট না লেখাই ভালো। আর আমরা কিভাবে লিখবো? জাস্ট খালি লিখবো এফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু কি 1। বলো সবাই বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এই ফাংশনটার কি বের করে ফেললাম? ডোমেইন বের করে ফেললাম। আমরা এই ফাংশনের কি বের করে ফেললাম? রেঞ্জ বের করে ফেললাম। বলো বুঝছি কিনা? আচ্ছা, আরেকটা সিনারিও আমরা দেখি, কপি করো না, বাকি আছে কাজ আরো। এখন আমরা আরেকটা কার্ভ দেখি যেটা আমরা ও লেভেলসে অনেক করতাম। ও লেভেলসে প্রত্যেক পেপারে একটা করে আসতো, সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক কার্ভ। এখানে আমি একটা অ্যাসিম্পটোটিক কার্ভ আঁকছি। অ্যাসিম্পটোটিক কার্ভের কোনো ইকুয়েশন দেই নাই, জাস্ট খালি বলছি এটার নাম হচ্ছে এফ এক্স। অ্যাসিম্পটটার ভ্যালু বলে দিছি, অ্যাসিম্পটট হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মনে করো কি হতে পারে 1, বা ওয়াই ইকুয়ালস টু -1, বা ওয়াই ইকুয়ালস টু -3। ধরো, বলো বুঝছি কিনা? ক্লিয়ার? এখন আমাকে বলো, এই যে অ্যাসিম্পটোটিক কার্ভটা আছে এফ এক্স, এইটারও কি বের করতে বলছে? ডোমেইন বের করতে বলছে। ডোমেইন এন্ড অলসো রেঞ্জ। এখন এই ফাংশনটা ডোমেইন আর রেঞ্জ যদি আমাদেরকে বের করতে হয় আমরা কিভাবে লিখবো? আগে আমরা ডোমেইনের কথা চিন্তা করি। সবাই ঠান্ডা মাথা থাকে, এটা কিন্তু ভুল করার আলটিমেট জায়গা। তোমার দেখে মনে হবে এটাও ছিল এক্স এর ভ্যালু অল রিয়েল নাম্বার, তার মানে কি নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে কি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এটাও তো দেখে সেরকমই মনে হচ্ছে। আর তুমি যদি ভালো করে অবজার্ভ করো, সার্টিন একটা ভ্যালুর জন্য এই ফাংশনটার কিন্তু কি কোনো সলিউশন নাই। যেমন এক্স এর ভ্যালু 2 এই ফাংশনের মধ্যে বসানো যায় না, এক্স এর ভ্যালু 2 তার কি অ্যাসিম্পটট। কথাটা বুঝতে পারছি? তার মানে তার এক্স এর কোনো রেস্ট্রিকশন নাই অ্যাপার্ট ফ্রম 2। এক্স এর কোনো রেস্ট্রিকশন নাই অ্যাপার্ট ফ্রম কি 2। তাহলে এটা লিখতে হবে কিভাবে? আমরা লিখবো এভাবে, লিখতে পারতাম, এভাবে লিখতে পারলে খুব ভালো হইতো যে এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, কিন্তু একটা ছোট রেস্ট্রিকশন আছে। সেটা কি?
এক্স ইজ নট ইকুয়াল টু 2। সবই হইতে পারবে কিন্তু 2 হইতে পারবে না, কিন্তু আমরা তো এই অর্ডারে লিখতে পারি না, তাহলে আমরা লিখবো কিভাবে? আমাকে লিখতে হবে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, এক্স ইজ নট ইকুয়াল টু কি 2। বলো বুঝতে পারলাম কিনা? এখন আসো রেঞ্জ। আমরা যখন রেঞ্জ লিখবো, দেখো এই ফাংশনটার হাইয়েস্ট পসিবল ভ্যালু কি? ট্রাভেল করতে করতে সে আসমানে চলে গেছে, তাহলে পজিটিভ ইনফিনিটি। নামতে নামতে সে কোথায় চলে যাবে? আসমানে নেমে যাবে, মানে আসমান না, কোথায় চলে যাবে? দোজখে চলে যাবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ ইনফিনিটি। তাহলে এই ফাংশনটার হাইয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এই ফাংশনটার লোয়েস্ট পসিবল ভ্যালু কি? নেগেটিভ ইনফিনিটি। কিন্তু একটা ছোট প্রবলেম আছে, ওয়াই এর ভ্যালু -3 এর জন্য এই ফাংশনটা ডিফাইন্ড না। তাহলে আমি যদি এখন রেঞ্জ লিখতে চাই, কিভাবে লিখবো? আমরা বলবো fx belongs to all real number, fx is not equal to কত? -3। বলো সবাই বুঝতে পারলাম কিনা? তাহলে যদি অ্যাসিম্পটট থাকে বা কোনো একটা ভ্যালুর জন্য গ্রাফটা যদি আনডিফাইন্ড থাকে, তখন রিয়েল নাম্বার লেখার পাশাপাশি যার জন্য সে আনডিফাইন্ড, সেটা আমাদেরকে কি করতে হবে? এভাবে ডিফাইন করে দিতে হবে। বুঝতে পারছি? একটু পরে কপি করো, আর একটা ছোট্ট এক্সাম্পল দেখাইতে চাই। সেটা হচ্ছে আর একটা আজব গ্রাফ তোমাদেরকে দেখাইতে চাই। কিরকম আজব গ্রাফ? মনে করো হ্যাঁ, এটা একটা আরেকটা আজব গ্রাফ। ঠিক আছে, তো এই আজব গ্রাফের নামও মনে করো এফএক্স। এখন এই ফাংশনটার ডোমেইন যদি আমাদেরকে জানতে হয়, বলো এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সবই হইতে পারে, অ্যাপার্ট ফ্রম টু পসিবল সলিউশন। একটা হচ্ছে কত? -2, আর একটা হচ্ছে কত? 3। তাহলে আমাকে লেখার সময় কিভাবে লিখতে হবে? এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, এক্স ইজ নট ইকুয়াল টু -2, এক্স ইজ নট ইকুয়াল টু কত? +3। বলো বুঝতে পারলাম কিনা? এখন এই ফাংশনটার যদি রেঞ্জ ডিফাইন করতে হয়, আমরা কেমন করে ডিফাইন করব বলো? এই ফাংশনটার হাইয়েস্ট পসিবল ভ্যালু কি? পজিটিভ ইনফিনিটি। তার লোয়েস্ট পসিবল ভ্যালু কি? নেগেটিভ ইনফিনিটি। তাহলে সে কি হইতে পারে না? সবই হইতে পারে, বাট সে জিরো হইতে পারে না। তার রেঞ্জের ভিতরে জিরো হইতে পারে? পারে না। তাহলে কি লিখতে হবে? এফ এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, এফ এক্স ইজ নট ইকুয়াল টু কত? বলো বুঝছি কিনা? ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু লিখবো আগে। সবাই লিখি।
তাতে দেখো শেষ, কমপ্লিট করছি। তাতে দেখো
ফিনিশ এভরিওয়ান। আচ্ছা, এবার দেখো, ডোমেইন আর রেঞ্জের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু এর দিকে যাই। আমরা আজকে তোমাদেরকে একটা ওয়ার্কশিট দিছি, এটার কিছু কাজ আমরা লাস্ট দিন করছিলাম, আরো কিছু কাজ করতে হবে। তো কিছু বেসিক জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে একটা ইকুয়েশন সলভের দিকে যাই। হুম, সবাই একটু দেখেন, এখানে কিছু টিপিক্যাল ইকুয়েশন দিছে, এগুলো ফাংশনের সাথে যে অ্যাফিলিয়েটেড তা না, এটা যে কোনো জায়গা দিয়ে সলভ করার জন্য আমাদেরকে দিতে পারে। সো আগে ইজি প্রবলেমটা নিয়ে কাজ শুরু করি। যেমন ধরেন পার্ট এ তে আমরা যখন সলভ করতে যাব, কি লেখা আছে? e⁻²x 8 e⁻x+12 = 0। বলেন তো এটা করার বুদ্ধিটা কি? সবার পাওয়ার তো এখানে সেম না, তাহলে কাজ করার সময় আমার কি করতে হবে? আমরা একটা ছোট্ট সাবস্টিটিউশন করতে পারি। কিরকম? e⁻x, তার উপর একটা দিলাম 2, এখানে দিলাম e⁻x, আর এখানে কি দিলাম? 0। এখন বোঝার চেষ্টা করেন, আমরা যদি জাস্ট এই কাজটা করি, e⁻x = কি? y, তাইলে আমরা কি লিখতে পারবো? এই জায়গাগুলো আমরা y দিয়ে রিপ্লেস করতে পারবো। y² 8y+12 = কি? 0। এখন কিন্তু সলভ করা যায়। একটু মিডল টার্ম ব্রেক করেন, আমাকে একটু বলেন y এর ভ্যালু কত কত আসে। একটা আসে 2, একটা আসে 6। হ্যাঁ খান। না তো খান, আজকে ওদের ক্লাস ছিল না তো, বাট আমি ওদের সকালবেলা দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, কত কত আসছে? একটা, একটা 2 আর একটা কি 6। এখন কথা হচ্ছে, আমাকে কি আসলে y এর ভ্যালু বের করতে বলছে? না, আমাকে বের করতে বলছে x এর ভ্যালু। তাহলে আমরা আবার রিসাবস্টিটিউশন করবো, এন্ড x এর একটা সলিউশন হবে কত? 2, আর x এর আরেকটা সলিউশন হবে কত? ln 6। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, এবার বিটার দিকে আমরা একটু যাই। হ্যাঁ, এটা কেমন করতে পারি ফাহমিদা? এবার কি করব? e⁻x কে আমরা y ধরে নিব। তাইলে আগে একটা ব্রেকডাউন দেখাও। e⁻x, এখানে 2 লেখো, e⁻2x+2, আর এখন তুমি সাবস্টিটিউশন করো। ওই যে, হ্যাঁ, ব্রেকডাউনের জন্য মার্ক থাকে না, না ডিরেক্টলি করা যাবে। তুমি যদি বুঝতে পারো যে এখানে ব্রেকডাউন করতে হবে আর ডিরেক্টলি মিডল টার্ম করে ফেলো, কোনো সমস্যা নেই, তোমাকে ফুল মার্ক দিবে। বাট ওটা বোধহয় না করাই ভালো, ইকুয়েশন কমপ্লিকেটেড হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এক্সাক্ট ফর্মে অ্যান্সার রাখো। ডি আর এফ টাও করো, এ বি আমি করছি, ডি আর এফ টাও করো। ডি অ্যান্ড এফ দুইটাই।
EF এবার দেখো, হ্যাঁ, নাম্বার 6 এর কোয়েশ্চেনটা তোমরা সলভ করার চেষ্টা করো, আর যেই ফর্মে অ্যান্সার দিতে বলছে ওই ফর্মে অ্যান্সার দাও।
শেষ করলাম, পারবো? এ কিন্তু হালকা ছোটখাটো বিনোদন আছে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে পারি, লনকে যেমন সিম্পলিফাই করা যায়, লনকে কিন্তু এক্সপ্যান্ড করা যায়। ধরো লেখা আছে লন এ বি, এটাকে আমি ব্রেক ডাউন করে লিখতে কি পারবো? লন এ প্লাস লন বি। তো তোমরা আগে দুই পাশে লন ধরে এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে পারবা। চেষ্টা করো। এই যে দেখো, এইটা আর এইটা একটা বিহেভ করতেছে এর মতো আর একটা বিহেভ করতেছে বির মতো, তাহলে এক্সপ্যান্ড করো। তাহলে কি লিখতে পারবা? লন 3 টু দি পাওয়ার এক্স প্লাস লন e টু দি পাওয়ার। এখন তো মোটামুটি হয়ে গেল, এক্সটার সামনে লন আর ই ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4x - 1 হবে। এবার এই লাস্টে এ বি সি ডি সবগুলাকে ডিফাইন করে দিতে হবে। শেষ? লিখছি? আচ্ছা, এবার খেয়াল করো, একটা জিনিস আমাদেরকে এখন বুঝতে হবে। সেটা কি? যে এক্সপোনেনশিয়াল গ্রাফ ডিক্রিজিং ডিক্রিজিং। ডিক্রিজিং একটা হচ্ছে ই টু এক্স এর, আর একটা হচ্ছে মাইনাস এক্স এর, বিকজ ওয়াই অ্যাক্সিস এক্স এর ভ্যালু কি হয়? 0। এনিথিং টু দি পাওয়ার 0 কি হয়? 1 লিখলাম। এখন আমাকে বল, এক্স এর ভ্যালু যত বাড়তেছে, সবাই একটু দেখো, ফামিদা পড়ে দেখো, এক্স এর ভ্যালু যত বাড়তেছে ফাংশনের ভ্যালু তত বাড়তেছে না? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? অ্যাজ এক্স ইনক্রিজেস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অলসো কি ইনক্রিজেস। ইনক্রিজ করতে করতে কোথায় গেছে? এক্স এর ভ্যালু যদি ইনফাইনাইটলি লার্জ, আমার কথা শোনো, এক্স এর ভ্যালু যদি ইনফাইনাইটলি লার্জ হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? ইনফাইনাইটলি লার্জ হবে। তাহলে আমরা কি বলতে পারবো? অ্যাজ এক্স অ্যাপ্রোচেস ইনফিনিটি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অলসো অ্যাপ্রোচেস কি ইনফিনিটি। ঠিক আছে? অ্যাজ এক্স অ্যাপ্রোচেস ইনফিনিটি, পরেরটা চলে আসো। এইখানে দেখ, এক্স এর ভ্যালু যত নাকি কার দিকে যাচ্ছে, দেখো তো, ভ্যালু কমতে কমতে এটা এক্স অ্যাক্সিস এর দিকে যাচ্ছে না? এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানে কি? ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমাকে লিখতে হবে কিভাবে? এক্স যত বাড়তেছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স তত কি করতেছে? কমতেছে, কমে কমে আবার নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে না। তাহলে লিখতে হবে এইভাবে, অ্যাজ
এক্স অ্যাপ্রোচেস ইনফিনিটি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অ্যাপ্রোচেস হোয়াট, জিরো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব কাজের একটা জিনিস, ঠিক আছে? লেখো। শেষ আমাদের, আগে লেখো। ওকে, ডান। আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটা কি? ইনফিনিটির সাথে, শোনো, ইনফিনিটিকে চিন্তা করতে হবে আর সি অফ ওয়াটার। ইনফিনিটিকে চিন্তা করতে হবে সি অফ ওয়াটার। এখন তুমি যদি কক্সবাজার যাও আর যদি এক বালতি পানি নাও, বা এক ড্রাম পানি নাও, বা এক গ্যালন পানি নাও, বা এক ট্রাক ভর্তি পানি নাও, উড দ্যাট মেক এ ডিফারেন্স? বা তুমি যদি এক বালতি পানি ঢালো, অথবা তুমি এক গ্যালন পানি ঢালো, বা তোমার বাসার উপরে যে ট্যাঙ্কি আছে ছাদে, এই ট্যাঙ্কির সব পানি যদি ঢালো, বা আমরা যখন রাস্তা দিয়ে যাই, তোমরা পানির ট্যাঙ্কি দেখছো না? যেমন আবাহনী মাঠের পাশে একটা পানির ট্যাঙ্কি আছে, এটা ধানমন্ডি সবাইকে ওয়াটার সাপ্লাই দেয়। ওটা মোস্ট অফ দ্য নষ্ট থাকে যেন আমরা পানি পাই না। এনিওয়ে, আমাদের বাসার আশেপাশেও আছে। এই যে বড় বড় ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির পুরাটা যদি তুমি এখন বে অফ বেঙ্গলে ছাড়ো, উড দ্যাট ইনক্রিজ দ্য ওয়াটার লেভেল? নো। আচ্ছা, তুমি এখান থেকে আবার এইরকম এক ড্রাম পানি নিয়ে নাও, উড দ্যাট ডিক্রিজ দ্য ওয়াটার লেভেল? ইনফিনিটি হচ্ছে এইরকম, ইনফিনিটির সাথে কোনো কিছুকে অ্যাড করলে ইট রিমেইনস ইনফাইনাইট, ইনফিনিটির সাথে কোনো কিছুকে মাইনাস করলে ইট স্টিল রিমেইনস ইনফাইনাইট। কিন্তু ইনফিনিটিকে ডিভাইড করা যাবে, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, তার অ্যান্সার আবার ওয়ান হবে। লজিকটা বুঝতে পারছি? তাহলে ইনফিনিটির সাথে কোনো কিছু প্লাস মাইনাস করলে ইট রিমেইনস ইনফাইনাইট, ইনফিনিটির সাথে কোনো কিছুকে মাইনাস করলেও ইট রিমেইনস ইনফাইনাইট। কিন্তু ইনফিনিটিকে ডিভাইড করা যায়, ইনফিনিটিকে ডিভাইড করলে সেটা ওয়ান হয়ে যায়। এখন আমরা কিছু সিনারিও বোঝার চেষ্টা করি, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। মনে করো তোমাকে আমি একটা ইকুয়েশন দিছি। কিরকম ইকুয়েশন? হয়তো তোমার ইকুয়েশনটা দেখতে এইরকম, ই টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি ই টু দি পাওয়ার এক্স। আর কিছু লেখাই নাই। এখন বলছে এই ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু বের করতে। এখন ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু মানে কি? এই ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু মানে হচ্ছে এক্স এর ভ্যালু যখন অনেক লার্জ, তখন এই ফাংশনটার ভ্যালু কত, বুঝো? কিন্তু এক্স এর ভ্যালু যখন অনেক লার্জ,
তখন এই ফাংশনটার ভ্যালু কত সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। হাউ ডু আই ফাইন্ড দ্যাট? এক্স এর ভ্যালু যখন অনেক লার্জ, এটার মানে কি? এটার মানে হচ্ছে ই টু দি পাওয়ার কি, ইনফিনিটি। আচ্ছা, তার সাথে 5 কে অ্যাড করতেছি, আবার ডিনোমিনেটরেও কি বসাচ্ছি, ইনফিনিটি। বুঝলা? এখন আমাকে বলো, ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? আমরা একটু আগে কি বলছি, ই টু পাওয়ার ইটসেলফ ইনফাইনাইট না? এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে ওয়াই এর ভ্যালুটাও কি হয়, ইনফিনিটি হয়। আচ্ছা, মনে রেখো কিন্তু। তাহলে দেখো, এটাও ইনফাইনাইট, এটাও কি ইনফাইনাইট। ইনফিনিটির সাথে কি কোনো কিছু প্লাস মাইনাস করলে চেঞ্জ হয়? না। ইনফিনিটির সাথে কোনো কিছুকে প্লাস মাইনাস করলে ইট রিমেইনস ইনফাইনাইট। এন্ড এই দুইটা ইনফিনিটিকে আমরা কি করতে পারবো, প্লাস করতে পারবো, এন্ড উই উইল এন্ড আপ উইথ দ্য ভ্যালু 1/3। লজিকটা বুঝতে পারলাম? ক্লিয়ার তো? আচ্ছা, আরেকটা ছোট এক্সাম্পল দেখি। মনে করো তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম, যেটা দেখতে এই রকম। n ইকুয়ালস টু 5 ই টু দি পাওয়ার টি মাইনাস 10 ই টু দি পাওয়ার টি প্লাস 3 হইতে পারে। n এখানে নাম্বার অফ সিগাল, n এখানে নাম্বার অফ সিগাল ইন এন আইল্যান্ড, আর টি এখানে time। এখন আমাকে বলো, তোমাকে কেউ যদি এন এর লিমিটিং ভ্যালু বের করতে বলে, লিমিটিং ভ্যালু মানে হচ্ছে হাইয়েস্ট পসিবল ভ্যালু, তার মানে কি টির ভ্যালু যদি অনেক লার্জ হয়, তখন এন এর ভ্যালু কত হবে? তুমি এভাবে চিন্তা করো, টির ভ্যালু যখন অনেক লার্জ হবে, তখন ই টু দি পাওয়ার টিটা ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে না? আচ্ছা, তোমরা গ্রাফ মনে রাখবা, পজিটিভ এক্সপোনেন্টের গ্রাফ কি হয়, ইনফিনিটি হয়। আর নেগেটিভ এক্সপোনেন্টের গ্রাফ কি হয়, জিরো হয়। নেগেটিভ ইনফিনিটি হয় না কিন্তু, জিরো হয়। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যখন টির ভ্যালু অনেক লার্জ, মানে কি টি যখন ইনফিনিটি রিচ করে, তখন সিনারিও এরকম হচ্ছে, ই টু দি পাওয়ার ইনফিনিটি -10 ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস কত, 3। এখন আমাকে বলো, এটা তো ইটসেলফ ইনফিনিটি, তার সাথে কোনো কিছু মাইনাস করলে এফেক্ট করবে বা প্লাস করলে এফেক্ট করবে? করবে না। তাহলে হোয়াট আর ইউ লেফট উইথ? ইউ আর লেফট উইথ দিস ইকুয়েশন। এটা আবার কাটাকাটি করা যায়, তাহলে ফাইনাল অ্যান্সার কত? 5। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার তো? আরো আমরা বুঝতে পারবো। এখন আর একটা ম্যাথস করবো, আমরা আগে এটা লিখাম। শেষ করছো লেখা? আমরা একটা কোয়েশ্চেন, আচ্ছা আমরা লেখা শেষ করো, আমাকে বইল। ওকে, এবার দেখো, এবারের কোয়েশ্চেনটা।
সময় নিয়ে কোয়েশ্চেন করো। আগে পড়ো, দেখো আমি বলতেছি। এখানে এন কি রিপ্রেজেন্ট করে বলো? হ্যাঁ, নাম্বার অফ টোড। টোড কি হচ্ছে? ব্যাং, তাই না? আচ্ছা, তাহলে এন, আরে যন্ত্রণা, বিরক্ত লাগে আমার এই thing। আচ্ছা, আমার ইয়াতে না। ওকে, দেখো, তাহলে এন এর একটা এক্সপ্রেশন আমরা জানি। দেখছো, এন এখানে হচ্ছে নাম্বার অফ টোড, আর টি এখানে কি? ইয়ার। সবার ফার্স্ট কোয়েশ্চেন কি? ক্যালকুলেট দ্য নাম্বার অফ টোড এট দ্য স্টার্ট অফ দ্য স্টাডি। যখন কোনো কিছু স্টার্ট করা হয় তখন টির ভ্যালু কত থাকে? 0। এনিথিং টু দি পাওয়ার 0 হইলো কত? 1। তুমি চাইলে এখানে ওয়ার্কিং নাও দেখাইতে পারো, ডিরেক্টলি করতে পারো। তোমার অ্যান্সার কত আসলো? 450। তাহলে দেখো, যখন এক্সপেরিমেন্টটা স্টার্ট হয়েছে তখন নাম্বার অফ টোড কত ছিল? 450। আচ্ছা, নাম্বার বিটা কেমন করে করবা? এন এর জায়গায় 420